বেশি সময় স্থায়ী হলো না ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি, একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ। শর্ত ছাড়া ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি সংলাপ শুরুর প্রস্তাব পুতিনের, সংলাপই দুই দেশকে যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে আশা। ইসরায়েলি হামলায় আরও ২১ জন ফিলিস্তিনি নিহত, মুসলিম বিশ্বকে গাজার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান খামেনি। এবং চতুর্থ দফায় ওমানে আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান, অংশ নেবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। শুরুতেই ভারত পাকিস্তান প্রসঙ্গ। বেশি সময় স্থায়ী হলো না যুদ্ধবিরতি চুক্তির উল্লাস। যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই একে অপরের বিরুদ্ধে তার লঙ্ঘনের অভিযোগ আনল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন। এর জবাবে পাকিস্তান বলছে যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ তারা এবং তার লঙ্ঘনের জন্য ভারতই দায়ী। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। গেল কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ফের উত্তেজনা দেখা দেয়। আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে ভারত। শনিবার গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা জানিয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ফের গোলাগুলি করেছে পাকিস্তান, যা অত্যন্ত নিন্দনীয়। এর জন্য সম্পূর্ণভাবে পাকিস্তানের উপর দায় চাপান বিক্রম মিশ্রি। আমরা পাকিস্তানকে এই লঙ্ঘনের ঘটনা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেয়ার এবং দায়িত্বের সঙ্গে মোকাবেলার আহ্বান জানাচ্ছি। সশস্ত্র বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। অঞ্চলটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তিবদ্ধ যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হয়নি। নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতিশীলতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই বিবৃতি দেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। টানা ১৯ দিনের সংঘাতময় পরিস্থিতির পর দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, বাংলাদেশ, কাতার, তুরস্ক এবং যুক্তরাজ্য সহ বিশ্বের ৩০টিরও বেশি দেশ। যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি সহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে তার সমাধান সহজে হবে না। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। টানা ৪ দিনের পাক ভারত যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুদ্ধবিরতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল মার্কিন গণমাধ্যম সিএনএন। ট্রাম্প প্রশাসনের হাতে থাকা ভীতিকর এক গোয়েন্দা তথ্য ভারতকে যুদ্ধবিরতি সম্পাদনে রাজি করিয়েছে বলে দাবি সংবাদ মাধ্যমটি। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের প্রতিবেদনে। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ভারত। এরপরই শুরু হয় দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পাল্টাপাল্টি হামলা। সংঘাত বন্ধে বিশ্ব নেতারা বারবার আহ্বান জানালেও কর্ণপাত করেনি কেউ। তবে শেষমেশ সবাইকে অবাক করে দিয়ে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতি বাস্তবায়নে রাজি হয়েছে। এবার যুদ্ধবিরতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গণমাধ্যম সিএনএন। গণমাধ্যমটি জানায়, শুরু থেকেই ভারত পাকিস্তান সংঘাতের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল মার্কিন প্রশাসন। দুই দেশের সীমান্তে সংঘাত বাড়ার পর শুক্রবার ভীতিকর গোয়েন্দা তথ্য পায় তারা। বিস্তারিত জানা না গেলেও এটি দুই দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতিকে আরো বাড়াতে পারে বলে ইঙ্গিত দেয় হোয়াইট হাউস। ভীতিকর তথ্য সম্পর্কে ট্রাম্পকে অবহিত করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এরপর ট্রাম্পের নির্দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগ শুরু করেন ভান্স।
গোয়েন্দা রিপোর্টের তথ্য জানার পর মোদি যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হন। সিএনএন আরও জানায়, মোদির সঙ্গে আলাপের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেন। ট্রাম্প প্রশাসনের পক্ষে মার্কো রুবিও ও ভান্স এ যুদ্ধবিরতি বাস্তবায়নে মধ্যস্থতা করেন। তবে ভারত পাকিস্তান দুই দেশ যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও এখনও একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করে আসছে। অর্ণব প্রসাদ, RTV। ভারতের বিরুদ্ধে ফাতা-2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান। এটি 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে টার্গেট করতে সক্ষম। শুধু তাই নয়, ফাতা-2 পরমাণু অস্ত্র বহন করতে পারে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যে কোনো স্থাপনা ধ্বংস করতে পারে। প্রতিপক্ষকে হামলার ক্ষেত্রে লক্ষ্যবস্তুকে সুনিপুণভাবে টার্গেট করতেই এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এটি ফাতা-1 থেকে অনেক বেশি শক্তিশালী। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ভারতের অপারেশন সিঁদুরের বদলা নিতে শুক্রবার ভোর থেকে অপারেশন বুনিয়ানুম মার্চ শুরু করে পাকিস্তান। এদিন ভারতকে মোক্ষম জবাব দিতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ফাতা-2 ছড়ে পাকিস্তান। প্রথম দিন ফাতা-1 মিসাইল ছড়েছিল দেশটি। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানান, পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূরখান ঘাঁটি, চকওয়ালের মরিদ ঘাঁটি এবং পাঞ্জাব প্রদেশের ঝাং জেলার রফিকি ঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা করে। এরপর পাকিস্তানও কৌশলগত ভারতীয় অবস্থান লক্ষ্য করে ফাতা-2 মিসাইল নিক্ষেপ করে। ফাতা-2 হচ্ছে পাকিস্তানের তৈরি একটি গাইডেড আর্টিলারি রকেট সিস্টেম, যা পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃক 2021 সালের ডিসেম্বরে প্রথমবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করা হয়। এটিকে ফাতা-1 সিস্টেমের একটি আপগ্রেড সংস্করণ হিসেবে বিবেচনা করা হয়, যা আরও নির্ভুল এবং এর পরিসরও বর্ধিত। ফাতা-2 মিসাইলের আনুমানিক পাল্লা প্রায় 250 থেকে 400 কিলোমিটার। এটি প্রচলিত ওয়ারহেড বহনে সক্ষম। সামরিক অবস্থান, রাডার স্থাপনা এবং সরবরাহ সুবিধাগুলোতে আঘাতের জন্য ফাতা-2 মিসাইলকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই মিসাইল একটি টার্মিনাল গাইডেন্স সিস্টেম দিয়ে সজ্জিত, যা এটিকে উড্ডয়নের চূড়ান্ত পর্যায়েও তার পথ সামঞ্জস্য করতে সাহায্য করে। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে আঘাত হানতে ইনার্শিয়াল নেভিগেশন এবং স্যাটেলাইট গাইডেন্স ব্যবহার করে। ইমতিয়াজ আহমেদ, RTV। প্রথমবারের মতো কোনো পূর্ব শর্ত না রেখে ইউক্রেনের সরকারের সঙ্গে সরাসরি শান্তি সংলাপ শুরুর প্রস্তাব দিয়েছেন পুতিন। রোববার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে দেওয়া এক বার্তায় পুতিন জানান, ইতিমধ্যে এই বিষয়ে কিয়েভকে অবহিত করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় রয়টার্স। রাশিয়ার প্রেসিডেন্ট চান দুই দেশের প্রতিনিধিদের সম্ভাব্য সংলাপ তুরস্কে হোক। এই সংলাপই শেষ পর্যন্ত দুই দেশকে যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ইকুয়েডরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে অন্তত 11 সেনা নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে। জানা যায়, ইকুয়েডরের আলতো পোনেনো এলাকায় অবৈধ খনির উত্তোলন ঠেকাতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় কমান্ডোস দে লা ফ্রন্টেরা নামের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় সন্ত্রাসীরা বিস্ফোরক, গ্রেনেড ও বন্দুক ব্যবহার করেছিল বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে হামলায় জড়িত গোষ্ঠীটির কাউকে ছাড় দেওয়া হবে না বলে বিবৃতি দিয়েছে ইকুয়েডর সেনাবাহিনী। চতুর্থ দফায় আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান। ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনার কথা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ সময় উভয় দেশের মধ্যে নতুন পারমাণবিক আলোচনায় অগ্রগতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও অংশ নিতে পারেন। শুক্রবার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য জানিয়েছেন। আগের 3 দফার মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এবারের আলোচনাটিও হবে পরোক্ষ। চতুর্থ দফার এই আলোচনা 3রা মে ইতালির রাজধানী রোমে হওয়ার কথা ছিল, কিন্তু ব্যবস্থাপনা সংক্রান্ত জটিলতার কারণে তা স্থগিত করা হয়। ইসরায়েলি হামলায় শনিবার ভোর থেকে গাজা উপত্যকায় নতুন করে অন্তত 21 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।
এই অবরোধ এবং হামলা গাজায় চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। একই সাথে গাজা সিটির তুফাহ এলাকায় ড্রোন হামলায় 6 জন এবং শেখ রাদওয়ান এলাকায় জাকুত পরিবারের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় আরও একজন নিহত হন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 52,800 ছাড়িয়ে গেছে। মুসলিম বিশ্বকে যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের রাজধানী তেহরানে দেয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে দায়ী করেন খামেনি। তিনি জানান, দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় মানবিক সহায়তা সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ায় যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটির মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের রক্ষায় ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনের প্রত্যাশাও করেন তিনি। গত মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করছে নেতানিয়াহু তাকে ব্যক্তিগতভাবে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করায় এমন সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের গণমাধ্যম হায়ম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ব্যক্তিগত সম্পর্কের অবনতি হওয়ায় তিনি এখন নেতানিয়াহুর উপর নির্ভর না করে মধ্যপ্রাচ্য নীতিতে এগিয়ে যেতে চান। এছাড়া সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ট্রাম্প এ সিদ্ধান্ত নিতে পারেন বলেও মনে করছে গণমাধ্যমটি। তবে ইসরায়েলি গণমাধ্যমের এই প্রতিবেদন নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন ও তেল আবিব। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।